আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর ফিজিক্সের কোনো বেসিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ইয়ার 2025 সালে আমরা লাস্ট বেসিক নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যন্ত আমরা নতুন করে বেসিক কোনো ক্লাস আমি দেই নাই। আজকে আবার নতুন করে বেসিক ক্লাস দিব। সেটা কি ফিজিক্সের চ্যাপ্টার 10, অর্থাৎ স্থির বিদ্যুতের উপর, স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটার উপর, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি চ্যাপ্টারটা শুরু করবো। আজকের যে ক্লাসটা কিরকম হতে যাচ্ছে, আজকের ক্লাসে এই চ্যাপ্টারে যত বেসিক আছে সব বেসিক আমরা কভার করবো ইনশাআল্লাহ। তারপরে নেক্সট ক্লাসগুলোতে আমরা দুইটা ক্লাস নেবো, আর নেক্সট দুইটা ক্লাসে একটার মধ্যে অর্ধেক সিকিউর করবো আর একটা ক্লাসের মধ্যে অর্ধেক সিকিউর করবো, যেহেতু সিকিউর পরিমাণ অনেক বেশি থাকে টেস্ট পেপার থেকে আর কি। যেগুলোকে সহজ আছে টেস্ট পেপার সলভ ক্লাস বলে। ওকে, বাতাসে দরজা ফরজা খুলে যেতেছে। তো চলো শুরু করা যাক। স্থির বিদ্যুৎ, প্রথমে আমাদের চার্জ সম্বন্ধে জানতে হবে। চার্জ মানে আধান। আমরা জানি আধান কত ধরনের হয়, দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পজিটিভ আধান বা ধনাত্মক চার্জ, একটা হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ, একটা হচ্ছে আমাদের কি পজিটিভ চার্জ, আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, আরেকটা কি আমাদের নেগেটিভ চার্জ। এগুলো আমরা সবাই জানি। আমরা আরো জানি কি পজিটিভকে বিকর্ষণ করে এবং পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। মানে কি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেমন তুমি যদি একটা পজিটিভ চার্জ নাও এবং একটা নেগেটিভ চার্জ নাও, দুইটা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আবার একইভাবে যদি তুমি একটা পজিটিভ চার্জ এবং আরো একটা পজিটিভ চার্জ নাও, তাহলে এই দুইটা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। একইভাবে যদি তুমি দুইটা নেগেটিভ চার্জ নাও, তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এটা হচ্ছে আমাদের চার্জ সম্বন্ধে গেল। এখন চার্জের সংজ্ঞা যদি আমাদের চার প্রশ্নের মধ্যে পরীক্ষার হলে যদি চার্জের সংজ্ঞা দেয়, তাহলে তোমরা চার্জের সংজ্ঞা কিভাবে দিবা? চার্জের সংজ্ঞা কিভাবে দিবা বলতো? আধান বা চার্জের সংজ্ঞা আমি যদি লিখি আধান অথবা চার্জ, এটার সংজ্ঞা যদি তুমি দিতে চাও তাহলে কিভাবে দিবা? দেখো, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আধান বা চার্জ বলে। মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? এটা বানান ভুল করছি। বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আধান বলে। আধান বলে, যেটাকে আমরা সরাসরি সহজ ভাষায় চার্জ বলে থাকি, ঠিক আছে? চার্জ বলে থাকি। এখন এখানে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ বলতে কি বোঝাইতেছে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ বলতে বোঝাইতেছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ঠিক আছে? আমরা পরমাণু চিনি না? কেমিস্ট্রিতে আমরা পরমাণু পড়ছি। পরমাণুর ভেতরে কি থাকে? ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। সেখানে আমাদের ইলেকট্রনের চার্জ কি বলতো? ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের -1.6 ইন্টু 10⁻90 কুলম। কুলম হচ্ছে কি আমাদের চার্জের একক। কুলম আমাদের চার্জের একক। পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখবা, পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ। এর থেকে ছোট আর কোনো চার্জ পৃথিবীতে এক্সিস্ট করে না, ঠিক আছে? এর থেকে ছোট চার্জের অস্তিত্ব পৃথিবীতে নেই, বুঝছো? আর আমাদের প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 নেগেটিভ টু দি পাওয়ার 10⁻19 কুলম, ঠিক আছে? প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ, ঠিক আছে? আর নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ পরমাণু, ঠিক আছে? নিউট্রন আমাদের নিরপেক্ষ। হ্যাঁ, এখন চার্জ থেকে আমাদের একটা কি আছে? ফর্মুলা আছে। ওকে, চার্জ থেকে আমাদের একটা ফর্মুলা কি ভাই? কিউ ইজ ইকাল টু এন ই। কিউ ইজ ইকাল টু কি? এন ই। এখানে কিউ বলতে কি বোঝাতে চাই? কিউ মানে হচ্ছে আমাদের চার্জ। চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়? চার্জকে আমাদের কিউ দ্বারা প্রকাশ করা হয়। যার একক কি? যার একক হচ্ছে কুলম। একটু পরে আমরা কুলম্বের সূত্র যখন পড়বো তখন বুঝে যাবো কুলম, ঠিক আছে? চার্জের একক হচ্ছে কুলম। আর এখানে এন মানে কি? এন মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা মানে ইলেকট্রনের সংখ্যা বলতে গেলে আর কি। এন মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। কি বলতে? এন মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা। আর আমাদের ই কি? ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। ই হচ্ছে ভাই ইলেকট্রনের চার্জ। জিনিসগুলো ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, চার্জের ফর্মুলা কিউ ইজ ইকাল টু এন ই। ওকে, কিউ ইজ ইকাল টু এন ই। তো চলো আমরা একটা ম্যাথ করে ফেলি এটা থেকে। এই চার্জ থেকে আমরা একটা ম্যাথ করে ফেলি। এগুলো নোট করে রেখো, ঠিক আছে? কষ্ট করে লিখে দিতেছি। দাঁড়াও ম্যাথটা একটু বের করি। হ্যাঁ, 5টি ইলেকট্রনের আধান কত? ধরো তোমাদের প্রশ্নে বলছে, এমসিকিউতে অথবা শর্ট কোশ্চেনে আসছে 5টি ইলেকট্রনের চার্জ কত? 5টি ইলেকট্রনের চার্জ কত? এটা যদি তোমাদের কোশ্চেনে আসে তাহলে তোমরা অ্যানসার কি দিবা? এটার অ্যানসার কি দিবা বলো তো? আমরা ফর্মুলা কি জানছি ভাই? কিউ ইজ ইকুয়াল টু এন ই।
কিউ ইজ ইকুয়াল টু এন। এখানে কি বলছে আমাদের 5টি ইলেকট্রনের 5টি ইলেকট্রনের চার্জ বলছে। ওকে, তাহলে 5টি ইলেকট্রনের চার্জ মানে কত? ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 5টি, তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 5। আর আমাদের ইলেকট্রনের চার্জ কত ভাইয়া? ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? -1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? ঠিক আছে, তাহলে n এর মান কত? 5 ইনটু -1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যানসারটা আমরা কি করব? পেয়ে যাব। তাহলে কি ভাই 5 ইনটু -1.6 1.6 ইনটু 10 ইনভার্স 19, এটা আসতেছে আমাদের -8 ইনটু 10 ইনভার্স 19, -8 ইনটু কি 10 ইনভার্স 19 কুলম্ব। ঠিক আছে, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে আমরা জিনিসটা বুঝছি, বড় বুঝছি কিনা? এখন যদি তোমাকে ইলেকট্রনের তোমাকে চার্জ দিল, আরেকটা প্রশ্ন আমরা করে দিলি একই সাথে। তোমাকে এখন প্রশ্ন করলো -15 কুলম্ব চার্জের জন্য ইলেকট্রন সংখ্যা কত? -15 কুলম্ব চার্জ এর জন্য ইলেকট্রন সংখ্যা কত? এর জন্য কি ইলেকট্রন সংখ্যা কত? এটা যদি তোমাকে প্রশ্ন করে তুমি কিভাবে করবা? ফর্মুলা কি ভাই? ফর্মুলা আগে টেক ইজ ইকুয়াল টু এন। তাহলে আমাদের চাইছে কি ইলেকট্রনের সংখ্যা, চাইছে ইলেকট্রনের সংখ্যা কি? ইলেকট্রনের সংখ্যা কি? n। তাহলে চাইছে আমাদের n, তাহলে n ইজ ইকুয়াল টু কি? q ডিভাইডেড বাই e। তাহলে q এর মান কত? q এর মান প্রশ্নে বলে দিয়েছে কত? q এর মান প্রশ্নে বলে দিয়েছে কত? -15 কুলম্ব। আর আমাদের e হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে কি -1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে উপরে হচ্ছে কি আমাদের 15 -15 আর নিচে হচ্ছে আমাদের -1.6 ইনটু কি 10 ইনভার্স 19। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের 9.3 ইনটু 9.375 9.375 ইনটু কি 10 টু দি পাওয়ার 19t। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক থাকলে এটাই আসার কথা। বুঝছো কিনা বলো? বুঝছো? দাঁড়া একটু দরজাটা লাগাই, দরজাটা বিরক্ত করতেছে। ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাই, চলো। এখন তোমরা পরমাণু চিনো কিনা আমাকে একটু বলো তো। কেমিস্ট্রির পরমাণু তো তোমরা সবাই চিনো, ঠিক আছে? একটা পরমাণুর চার্জ কত বলো তো স্বাভাবিক অবস্থায়? কোনো আয়নন না, স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর চার্জ কত আমাকে একটু বলতে পারবো তোমরা? স্বাভাবিক অবস্থায় পরমাণুর চার্জ হচ্ছে কি নিরপেক্ষ থাকে, পরমাণু কি থাকে? নিউট্রাল থাকে। কেন? যদি আমরা একটা পরমাণু নিই, ধরো আমরা কি পরমাণু নিতে পারি? সোডিয়াম একটা পরমাণু, ধরো আমাদের সোডিয়াম। তাহলে সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে নাকি? আর আমাদের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11টি। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11টি। এখন প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু 11টি। সোডিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু 11টি, যেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। তাহলে দেখো তো, একটা পরমাণুতে যতগুলা প্রোটন সংখ্যা আছে ঠিক ততগুলো ইলেকট্রন সংখ্যা আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সেম। প্রোটন সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা সেম। ওকে, এখন আমরা কি জানি দেখো তো, আমরা যদি প্রোটনের চার্জটা একটু লিখি, প্রোটনের চার্জটা কি 1.6 ইনটু কি 10 ইনভার্স 19 কুলম্ব, এবং ইলেকট্রনের চার্জ কি -1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। দেখো তো দুইটা কি সেম না? দুইটার ভ্যালু সেম, এবং তারা কি পরস্পর বিপরীত চার্জ। এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে দেখো তো দুইটার ভ্যালু সেম, এবং তারা পরস্পর বিপরীত। তাহলে দেখো তো আমাদের পরমাণুতে কি আছে? পরমাণুতে প্রোটন যতগুলো আছে, ইলেকট্রন ততগুলো আছে। তাহলে টোটাল যদি আমরা চার্জ হিসেবে করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 0 আসবে না? অ্যান্সার 0 আসবে কিনা? কারণ প্রোটন যতগুলো আছে, ইলেকট্রন ততগুলো আছে। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কি পরস্পর সমান এবং বিপরীত, কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। অর্থাৎ একটা পরমাণুতে কি হয়ে গেছে? আমাদের চার্জ 0 হয়ে গেছে। এখন এই পরমাণুটাকে যদি তুমি চার্জিত করতে চাও, তাহলে কি করতে পারবা? সোডিয়াম ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, সোডিয়াম তো একটা ইলেকট্রন ত্যাগ করে, রাইট? এটা আমাদের আলোচনার বিষয়, এটা কেমিস্ট্রিতে বলি, বাদ দাও। এখন চার্জ কিভাবে ক্রিয়েট হয় একটু বলো আমাকে। চার্জ কিভাবে ক্রিয়েট হয় তুমি একটু বলতে পারবা? আমাদের পরমাণুতে দেখো, একদম শুরুর অবস্থায় স্বাভাবিক অবস্থায় কি ছিল? প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি ছিল? ইলেকট্রন সংখ্যা সেম ছিল। এখন ধরো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কমে গেল, প্রোটন সংখ্যা বাইরে গেল। ইলেকট্রন সংখ্যা কমে গেল কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে। ইলেকট্রন সংখ্যা কমে গেল, ইলেকট্রন ত্যাগ করে কমাই দিতে পারে। তারপর ইলেকট্রন সংখ্যা কমে গেলে প্রোটন সংখ্যা বাইরে গেল। ঠিক আছে, তাহলে দেখো তো প্রোটন সংখ্যা কিন্তু বাইরে গেছে, তাহলে প্রোটন কি পজিটিভ চার্জ। তাহলে আমাদের পরমাণুটা এখন কোন চার্জে চার্জ দিতে হবে? পজিটিভ চার্জে চার্জ দিতে হবে। কারণ কি? পজিটিভ আধান বেশি। এখন যদি ধরো কোনো কারণে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল এবং প্রোটন সংখ্যা কি হলো? কমে গেল।
তাহলে এখন দেখো তো এখন কোন চার্জটা বেশি, ঋণাত্মক চার্জটা বেশি, তাহলে আমাদের পরমাণুটা কোন চার্জে চার্জ দিতে হবে, ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে। ঠিক আছে, জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি, জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি কিনা বলো বলো। এখন আরো একটা জিনিস বুঝো, ঘর্ষণ দ্বারা আহিতকরণ। আহিতকরণ কি? আহিতকরণ হচ্ছে কোন একটা বস্তুকে চার্জিত করা। আহিতকরণ কি? আহিতকরণ হচ্ছে কোন একটা বস্তুকে কি করা, চার্জিত করা, কোনো কিছুকে চার্জিত করা। কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি লেখতাছি বুঝানোর জন্য, চার্জিত করা মানে কোনো একটা কিছুকে চার্জ করা। তুমি এটা ঘর্ষণের মাধ্যমে আহিতকরণ করতে পারবা বা তড়িৎ আবেশের মাধ্যমে কোনো কিছুকে আহিতকরণ করা যায়। ঠিক আছে, এখন ঘর্ষণের মাধ্যমে কিভাবে হয়, ধরো তুমি একটা কাচদণ্ড, এটা ধরো আমাদের একটা কাচদণ্ড, এটা ধরো আমাদের একটা কাচদণ্ড, এবং এটা ধরো আমাদের একটা রেশমি কাপড়। রেশমি কাপড় চিনো না তোমরা? রেশমি কাপড়। ঠিক আছে, এখন আমাদের কাচদণ্ডের মধ্যে কি থাকবে, কাচদণ্ডের মধ্যে পজিটিভ আধান থাকবে, নেগেটিভ আধান থাকবে, মানে ইলেকট্রন প্রোটন থাকবে, সিম্পল কথা। পজিটিভ নেগেটিভ আধান থাকবে কিনা, থাকবে, এবং পরস্পর সেম থাকবে। এটা নিরপেক্ষ একটা থাকবে, নিরপেক্ষ একটা কাচদণ্ড। যতগুলো পজিটিভ আধান আছে ততগুলো নেগেটিভ আধান আছে। রেশমি কাপড়ের মধ্যে কি থাকবে, পজিটিভ আধান থাকবে, নেগেটিভ আধান থাকবে, পজিটিভ আধান থাকবে, নেগেটিভ আধান থাকবে। যতগুলো পজিটিভ আধান থাকবে ততগুলো নেগেটিভ আধান থাকবে। এটা হচ্ছে নিরপেক্ষ অবস্থায়। এখন তুমি তাদেরকে যদি ঘষো, এই যে রেশমি কাপড় দিয়ে তুমি যদি এই বস্তুটাকে মানে কি কাচদণ্ডটাকে যদি তুমি ঘষো, তাহলে দেখবা এই কাচদণ্ডটা কি হয়ে গেছে, নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, না সরি, এই কাচদণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। এই কাচদণ্ডটা কি হয়ে গেছে, পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, এবং এই রেশমি কাপড়টা কি হয়ে গেছে, নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। ঠিক আছে, নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। এইটা কেন হইলো বলো তো, এটা কেন হইলো? আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 4-এ ইলেকট্রন আসক্তি পড়ছিলাম। ইলেকট্রন আসক্তি অর্থাৎ নিজে ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা। এখন এই যে কাচদণ্ড, এই যে কাচদণ্ড, এই যে কাচদণ্ড এবং যে রেশমি কাপড়টা, এই যে রেশমি কাপড়টা, এই কাচদণ্ড এবং রেশমি কাপড়ের মধ্যে রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি। রেশমি কাপড়ের কি আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। যার কারণে যখন তুমি রেশমি কাপড় দিয়ে এই কাচদণ্ডটাকে ঘষছো, তখন এই কাচদণ্ডের যতগুলো ঋণাত্মক আধান ছিল অর্থাৎ ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনগুলা এই রেশমি কাপড় গ্রহণ করে নিছে, এবং তার যে পজিটিভ আধানগুলো ছিল এগুলো কি হয়েছে, নিজে কেটে কুটে গেছে গা। ইলেকট্রন আর প্রোটন কি করছে, কেটে দিয়া এগুলা কি ইয়ে বই করে ফেলছে, এবং ঋণাত্মক চার্জ পড়ে রয়েছে, কতগুলো ঋণাত্মক চার্জ মানে ইলেকট্রন পড়ে রয়েছে। বুঝছো? এই যে দেখো, তুমি যখন এটা দিয়ে এটাকে ঘষো, তখন এটার যে নেগেটিভ আধানগুলো আছে, তখন এই নেগেটিভ আধানগুলো কি এখানে চলে আসবে না, এবার ইলেকট্রনগুলো এখানে চলে আসবে না। তো দেখো তো, ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, তাহলে প্রোটন সংখ্যা কি হয়েছে, কমে গেছে। প্রোটন সংখ্যা কমে গেছে, প্রোটন সংখ্যা কিন্তু কমে গেছে, তার মানে এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে। এবং এইখানে দেখো তো, এই ইলেকট্রনগুলো যদি চলে যায়, ইলেকট্রনগুলো যদি চলে যায় তাকে কি পজিটিভ, তাহলে এটা কি চার্জে চার্জিত হয়ে যাবে, পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ঘর্ষণের মাধ্যমে কি করা হয়, আহিতকরণ করা। তোমাদের বইয়ের মধ্যে এটা লেখা আছে, কত কোনটাকে কি দিয়ে বসলে কি হয়, এটা একটু পড়ে নিয়ে এমসি কোথায় আসবে। ঠিক আছে, আমি একটা বুঝাই দিলাম। এবারে শীতল আমরা তড়িৎ আবেশ পড়ি। তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ পড়ে আমরা কুলম্বের সূত্রটা করবো। কুলম্বের সূত্রটা তোমরা বুঝবা। তড়িৎ আবেশ কি, তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ কি আহিতকরণী। তড়িৎ আবেশ বলতে সিম্পলি আহিতকরণী বোঝায়। কিন্তু আগের বার তুমি কি করছো, ঘর্ষণ করছো, মানে ঘষায় একটাকে আরেকটার সাথে স্পর্শ করা আহিতকরণ করছো। এখন তড়িৎ আবেশের ক্ষেত্রে কি হবে, তুমি স্পর্শ করাইতে পারবে না, একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে কি করতে পারবে না, স্পর্শ করাইতে পারবে না। তড়িৎ আবেশের সংজ্ঞা যদি তুমি দিতে চাও কোনো অনাহিত বস্তুকে, কোনো অনাহিত বস্তুকে, অনাহিত, অনাহিত মানে নিরপেক্ষ, কোনো অনাহিত বস্তুকে, আহিত বস্তু, আহিত মানে কি চার্জিত বস্তু, মানে যে বস্তুর মধ্যে চার্জ আছে। অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছে এনে, কাছে এনে স্পর্শ না করিয়ে, কাছে এনে স্পর্শ না করিয়ে, স্পর্শ না করিয়ে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। কি বলে, তড়িৎ আবেশ বলে। জিনিসটা কিভাবে হয় বলো তো, জিনিসটা কিভাবে হয়? আসলে বয়সটা কি আসতেছে নাকি? হ্যাঁ, ভিডিও ঠিক মতো হইতেছে, 14 মিনিট হয়েছে। আজের বেসাল বললাম তো, এখনো তো মেন পড়ায় ঢুকি নেই, এখনো মেন পড়ায় ঢুকি নাই। মেন পড়া শুরু হবে কুলম্বের সূত্র থেকে। তো দেখো, এটা দ্বারা কি বোঝায়, একটা অনাহিত বস্তুকে, ধরো আমরা একটা অনাহিত বস্তু বা নিউট্রাল বস্তু নিলাম। দেখো, ধরো একটা নিউট্রাল বস্তু নিলাম। নিউট্রাল বস্তু কি, নিউট্রাল বস্তুর মধ্যে যতগুলো পজিটিভ আধান থাকে ততগুলো নেগেটিভ আধান থাকে, যতগুলো পজিটিভ আধান আছে ততগুলো নেগেটিভ আধান আছে। এটা একটা নিউট্রাল বস্তু। এখন কি বলছে ভাই, কোন একটা অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছে এনে। এখন ধরো তুমি এখানে একটা আহিত বস্তু নিয়ে আসলা, তুমি এখানে ধরো একটা কি চার্জ আনবা, পজিটিভ চার্জিত একটা বস্তু আনো। ধরো ধরো তুমি এখানে একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু নিয়ে আসলা। ঠিক আছে, এখানে তুমি একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু নিয়ে আসলা, এবং এটাকে একেবারে কাছে নিয়ে আসলা, কিন্তু স্পর্শ করা যায় না। এখন এটাকে কি করলো, একেবারে কাছে নিয়ে আসলা কিন্তু স্পর্শ করা যায় না। দেখো তো, আমরা কি জানি, পজিটিভ চার্জ সবসময় কি করে, ঋণাত্মক চার্জগুলোকে কি করে আকর্ষণ করে, ঋণাত্মক চার্জগুলোকে কি করে আকর্ষণ করে। তাহলে এখানে কি হবে আমাদের,
এই যে আমাদের এই নিউট্রাল বস্তুটার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন মানে তো ঋণাত্মক চার্জ, যতগুলা ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রন কি হয়ে যাবে, সবগুলো ইলেকট্রন এই বস্তুটার কাছে চলে আসবে। এই বস্তুটার কি হবে, কাছে চলে আসবে, যে এইভাবে কাছে চলে আসবে, এইভাবে কি করবে, কাছে চলে আসবে। এবং যে পজিটিভ চার্জগুলো, এই পজিটিভ চার্জগুলোকে এই আহিত বস্তুটা কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে কিনা, বিকর্ষণ করলে এই পজিটিভ চার্জগুলো দূরে সরে যাবে, পজিটিভ চার্জগুলো কি যাবে, দূরে সরে যাবে, এবং ঋণাত্মক চার্জগুলো কাছে চলে যাবে। এখন এই মুহূর্তে তুমি যদি এখানে ভূসংযোগ দাও, ভূসংযোগ মানে কি, ভূমির সাথে সংযুক্ত করা। ভূসংযোগ কি ভাই, ভূমির সাথে সংযুক্ত করা। চলতরিতে বইল এটা, ভূসংযোগ কি চলতরিতে বইল। তুমি যদি এই মুহূর্তে ভূসংযোগ দাও, তাহলে ভূমি থেকে কি হবে, ভূমির মধ্যে যে ইলেকট্রন আছে, ভূসংযোগ মানে তোমার ভূমির সাথে সংযুক্ত হওয়া, মানে পৃথিবীর সাথে সংযুক্ত হওয়া। পৃথিবীর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, প্রোটন থাকে, সেইখান থেকে কি হবে, ইলেকট্রনগুলা এখান দিয়ে এসে যে এই বস্তুগুলোকে কি করবে, পজিটিভ করে দিবে, নিরপেক্ষ করে দিবে, ইলেকট্রন এসে কি করবে, এই পজিটিভ চার্জগুলোকে কাইটা দিবে, নিরপেক্ষ করে দিবে, এখানে কোনো পজিটিভ চার্জ থাকবে না। তখন যদি তুমি আবার ভূসংযোগটা কাইটে ফেলো, তখন তুমি দেখবা এই যে পুরো বস্তুটা, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে। এটা কি বলে আমাদের তড়িতাবেশ। এখন তুমি কি করছো, এটাকে ঋণাত্মক চার্জে চার্জিত করছো, এখন তুমি পজিটিভ চার্জে চার্জিত করতে চাইতা, ধরো তুমি একটা কোনো অনাহিত বস্তুকে, একটা নিউট্রাল বস্তুকে তুমি পজিটিভ চার্জে চার্জিত করতে চাইতেছো, তড়িতাবেশ ব্যবহার করে, তখন তুমি কিভাবে করতা, তখন তুমি এখানে পজিটিভ আধান আনছো না, পজিটিভ আধান আনার ফলে তোমার বস্তুটি গেছে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, তাহলে তুমি এখানে নেগেটিভ আধান আনতা, নেগেটিভ আধান আনলে কি যেত, এটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যেত। তড়িতাবেশ বুঝছো, বুঝছো, এখন মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। ইলেকট্রোস্কোপটা আমরা বলবো এখন, ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র, ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। ওকে, হারাই যাই নাই, পানি খেতে গেছি, গরম অনেক, প্রচুর গরম, ফ্যান অফ করে ক্লাস করতে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো, এখন আমরা কি বলবো, ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ যন্ত্র, ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ যন্ত্র বা তড়িৎবীক্ষণ যন্ত্র যেটাকে বলে, আমি ইংলিশে লিখলাম, ইংলিশে না লিখছি বাংলাতে, কিন্তু উচ্চারণ মানে এটা ইংলিশের আর কি ওয়ার্ড। ইলেকট্রোস্কোপ যন্ত্র বা তড়িৎবীক্ষণ যন্ত্র। ইলেকট্রোস্কোপ যন্ত্রটা কি ভাই, ইলেকট্রোস্কোপ যন্ত্রটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে তুমি কি করবা, চার্জের অস্তিত্ব এবং চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারবা। তুমি ইলেকট্রোস্কোপের মাধ্যমে কি করতে পারবা, চার্জের অস্তিত্ব, চার্জের অস্তিত্ব ও চার্জের কি করতে পারবা, প্রকৃতি নির্ণয় করতে পারবা। ইলেকট্রোস্কোপ যন্ত্রটা ব্যবহার করা হয় চার্জের অস্তিত্ব পরীক্ষা করার জন্য এবং চার্জের ধর্ম বা কি বলে এটাকে, চার্জের প্রকৃতি, চার্জের প্রকৃতি বলতে চার্জটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝার জন্য, এবং চার্জের অস্তিত্ব মানে কি একটা বস্তুর মধ্যে চার্জ আছে নাকি নাই। এবং ইলেকট্রোস্কোপটা দেখতে কিরকম, ইলেকট্রোস্কোপটা দেখতে ধরো এখানে একটা ডিব্বা, ডিব্বা নাকি যেটাই হোক, এটার মধ্যে ধরো যেরকম আছে আর কি, এখান থেকে কি হয়, একটা চাকতি বের হয়, উপরে কি থাকে, একটা চাকতি থাকে, এটা কিভাবে আঁকে ভাই, আঁকে কিভাবে, এই হয়েছে না জানি, কেমন জানি একটা হয়েছে। আর এখানে দুইটা ইয়ে থাকে, যে এখানে দুইটা স্বর্ণপাত থাকে, স্বর্ণপাত থাকে, ঠিক আছে, এখানে দুইটা কি থাকে, স্বর্ণপাত থাকে, আর এখানে একটা চাকতি থাকে, এখানে একটা চাকতি থাকে। যখন এই পুরো আমাদের ইলেকট্রোস্কোপ যন্ত্রটা নিরপেক্ষ থাকবে, এই ইলেকট্রোস্কোপ যন্ত্রটা যখন আমাদের কি থাকবে, নিরপেক্ষ থাকবে, তখন এই চাকতি দুটো কি থাকবে, পরস্পরের চাকতি দুটো না, এই যে স্বর্ণপাত দুটো এইভাবে কি থাকবে, পরস্পরের মধ্যে লেগে থাকবে, লেগে থাকবে, ঠিক আছে। এখন ধরো আমাদের কাছে তিনটা বস্তু আছে, আমাদের কাছে তিনটা বস্তু আছে, ধরো একটা পজিটিভ চার্জে চালিত বস্তু আছে, একটা পজিটিভ চার্জে চালিত বস্তু আছে, একটা নেগেটিভ চার্জে চালিত বস্তু আছে, আর একটা নিরপেক্ষ বস্তু আছে, একটা নিরপেক্ষ বস্তু আছে, একটা নিরপেক্ষ বস্তু আছে, ঠিক আছে। এবং আমাদের যে ইলেকট্রোস্কোপটা সেটা বর্তমানে নিরপেক্ষ অবস্থা আছে, স্বাভাবিকভাবে নিরপেক্ষ অবস্থা আছে। এখন তুমি কিভাবে চার্জের অস্তিত্ব এবং চার্জের প্রকৃতি এটার সাহায্যে বের করবা সেটা তোমাকে একটু বলি। দেখো, এই যে নিরপেক্ষ জিনিসটা আছে না, এই যে নিরপেক্ষটা, এই নিরপেক্ষটাকে যদি তুমি কি করো, এই ইলেকট্রোস্কোপের চাকতির কাছে নিয়ে আসো, স্পর্শ করাইবা না, স্পর্শ করাইবা না, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, তাহলে দেখবা কি তোমার এটার কোনো চেঞ্জই হবে না, এটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। কারণ নিরপেক্ষ, নিরপেক্ষ হলে তোমার কোনো, এটা কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। যখন তুমি পজিটিভ অথবা নেগেটিভ নিয়ে আসবা, যখন তুমি পজিটিভ অথবা নেগেটিভ চার্জ নিয়ে আসবা, পজিটিভ অথবা নেগেটিভ চার্জটার কাছে নিয়ে আসবা, দেখো এই যে পজিটিভ চার্জটা, ধরো তুমি এইখানে একটা পজিটিভ চার্জ নিয়ে আসছো, পজিটিভ একটা চার্জ নিয়ে আসছো, তাহলে তখন কি হবে বলো তো, এই যে পুরো দণ্ডটা আছে, এই যে পুরো দণ্ডটা আছে, দণ্ডের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, এখন পজিটিভ আকর্ষণ করে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে এই যে চাকতির মধ্যে কি আসবে, নেগেটিভ আধানগুলো চলে আসবে, এবং এই দণ্ডের যে পজিটিভ আধানগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, নিচে চলে যাবে, এই যে নিচে চলে যাবে। যখন তোমার পজিটিভ আধানগুলো নিচে চলে যাবে, এই যে এখানে দুইটা স্বর্ণপাত আছে, দুইটা স্বর্ণপাতের মধ্যে পজিটিভ আধান আছে, পজিটিভ পজিটিভ কি করবে, বিকর্ষণ করবে, তখন এই বিকর্ষণের কারণে কি হবে, এই পাত দুইটা কি যাবে, আলাদা হয়ে যাবে, মানে একটু ফাঁক হয়ে যাবে আর কি, একটু ফাঁক হয়ে যাবে।
পজিটিভ আধান আনার সময় এইটা হয়েছে, ঠিক আছে, এখানে পজিটিভ আধান আছে। একইভাবে যখন তুমি নেগেটিভ আধান আনবা, এখানে তুমি যদি নেগেটিভ আধান আনো তাহলে কি হবে, নেগেটিভ আধান কাকে আকর্ষণ করে, নেগেটিভ আধান প্রোটনকে আকর্ষণ করে, তাহলে এখানে কি হবে, পজিটিভ আধানগুলো চলে আসবে, এবং নিচে নেগেটিভ আধানগুলো চলে যাবে, নিচে কি হবে, নেগেটিভ আধানগুলো চলে যাবে। তাহলে এখন নেগেটিভ নেগেটিভ কি করবে, বিকর্ষণ করবে, তাহলে এখানে আমাদের কি হবে, বিকর্ষণ হবে। বুঝছো কিনা বলো, বুঝছো? এটা গেল আমাদের চার্জের অস্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে। চার্জের কি নির্ণয়ের ক্ষেত্রে, অস্তিত্ব কিভাবে তুমি নির্ণয় করবা। এখন আমাদের কথা হচ্ছে তুমি প্রকৃতি কিভাবে বের করবা। পজিটিভ দিলেও তোমার ফাঁক হচ্ছে, নেগেটিভ দিলেও তোমার ফাঁক হচ্ছে, তাহলে এখানে প্রকৃতিটা কিভাবে বের করতে হবে। প্রকৃতি বের করারও টেকনিক আছে। প্রকৃতি বের করার জন্য তোমাকে একটা ইলেকট্রোস্কোপ যন্ত্র নিতে হবে। যে ইলেকট্রোস্কোপ যন্ত্রটা অলরেডি চার্জে আছে, অলরেডি চার্জিত আছে। একটা ইলেকট্রোস্কোপ যন্ত্র নিবা, যে ইলেকট্রোস্কোপ যন্ত্রটা কি আছে, চার্জিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে, চার্জিত অবস্থায় আছে। আঁকতে পারি না। ধরো তুমি একটা ইলেকট্রোস্কোপ যন্ত্র নিছো যেটা পজিটিভ চার্জে চার্জিত আছে, যে একটা ইলেকট্রোস্কোপ যন্ত্র নিছো কি, যেটা পজিটিভ চার্জে চার্জিত আছে, অলরেডি তুমি পজিটিভ চার্জে চার্জিত করে রাখছো, ঠিক আছে। এখন তোমার কাছে তিনটা দ্বন্দ্ব আছে। একটা কি বলছিলাম আমি, পজিটিভ চার্জে চার্জিত দ্বন্দ্ব আছে, একটা পজিটিভ চার্জে চার্জিত দ্বন্দ্ব আছে, একটা নেগেটিভ চার্জে চার্জিত দ্বন্দ্ব আছে, একটা নিউট্রাল দ্বন্দ্ব আছে। একটা কি আছে, নিউট্রাল দ্বন্দ্ব আছে। যখন তুমি চাকরিটার মধ্যে নিউট্রাল দ্বন্দ্ব আনবা তখন দেখবা এটা যেমনি আছে এমনি পড়ে থাকবে, কোনো কিছু হবে না। নিউট্রালে কোনো চেঞ্জ নেই, স্পর্শ করাবে না, কিন্তু স্পর্শ করাবে না, কাছে আনবে, স্পর্শ করাবে না। তারপরে দেখো যখন তুমি এবার পজিটিভ আদান দিবে, এখানে পজিটিভ আদান দিবা, তাহলে দেখো তো আমাদের পুরো চাকরিতে কি আছে, অলরেডি পজিটিভ আদান আয়োজিত আছে, অলরেডি চাকরির মধ্যে কি আছে, পজিটিভ আদান আছে। তুমি যখন এটা আমার কাছে পজিটিভ আদান আনবে তখন এই যেখানে পজিটিভ গুলো দেবে এটা আরো নিচে নেমে যাবে, কি নিচে এখানে চলে যাবে, নিচে নেমে বিকর্ষণের কারণে নিচে নেমে যাবে। তখন আমাদের এই স্বর্ণপাত দুটোর মধ্যে কি হবে, প্রোটন পজিটিভ চার্জ বেড়ে যাবে, যার কারণে আমাদের ফাঁকটা কি হবে, বেড়ে যাবে, ফাঁকটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ফাঁকটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন তুমি এখানে নেগেটিভ আদান আনবা, যখন তুমি এখানে কি আনবা ভাই, নেগেটিভ আদান আনবা, তাহলে আমি একটা বাটন নেই, নেমে যেতেছি, শীতের দিনই ভালো আছে, ক্লাস নিতাম সাথীতে। যখন তুমি এখানে নেগেটিভ আদান আনবা, দেখো তো নেগেটিভ কি করে, পজিটিভ আকর্ষণ করে, তাহলে নেগেটিভের মধ্যে এটা কি করবে, আকর্ষণ করবে পজিটিভ, তাহলে নিচে যতগুলো পজিটিভ আদান আছে সবগুলো আবার কতগুলো কি উপরে চলে যাবে। যেহেতু এখানে দেখো তো পজিটিভ চার্জের পরিমাণ কমে যেতেছে, স্বর্ণপাত দুইটার মধ্যে কি আছে, স্বর্ণপাত দুইটার মধ্যে আমাদের পজিটিভ আদানের পরিমাণ কি আছে, কমে যেতেছে, তার কারণে স্বর্ণপাত দুইটা কি হবে, সংকুচিত হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, ফাঁকগুলো কি হবে, কমে যাবে, ফাঁকগুলো কি হবে, কমে যাবে। এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রোস্কোপ যন্ত্রের মেইন জিনিসটা আর কি। আশা করি আমি বুঝাইতে পারছি। চলো আমি একটা ছক এঁকে দেই, তোমরা এই ছকটা করে নিলে তোমাদের এইটার কোনো যন্ত্র সমস্যা হবে না। এই ছকটা শুধু মুখস্থ করে ফেলবা, মুখস্থ না বুঝলেই চলে, বুঝলে এটা মুখস্থ করা লাগে না। ধরো এটা হচ্ছে কি আমাদের যন্ত্রের আধান, আমি সংক্ষেপে লিখলাম যন্ত্রের আধান। আর এটা হচ্ছে ধরো আমাদের কি কয়, চার্জ। এটা হচ্ছে আমাদের চার্জ, এটা ধরো আমাদের চার্জ, আর এটা হচ্ছে আমাদের কি, স্বর্ণপাত। এটা হচ্ছে কি আমাদের স্বর্ণপাত, মানে স্বর্ণপাতটা ফাঁক হবে না কি, ফাঁক কমবে, ফাঁক বাড়বে না ফাঁক কমবে, সেটা হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো ধরো আমাদের যন্ত্রের আধানটা কি পজিটিভ আছে, ধরো আমাদের যন্ত্রের আধানটা পজিটিভ আছে, এখন তুমি পজিটিভ চার্জ আনছো, তাহলে কি হবে, ফাঁক কি হবে, বাড়বে, ফাঁক বাড়বে। আর ধরো তোমার যন্ত্রটা কি আছে, পজিটিভ আধানে দিতে আছে, এবং চার্জ কি আছে, নেগেটিভ চার্জ আনছো, নেগেটিভ চার্জ আনলে কি হবে, ফাঁক কমবে, ফাঁক কমবে, ফাঁক কমবে। তারপরে ধরো তোমার যন্ত্রের আধানটা কি আছে, নেগেটিভ আধানে দিতে আছে, এখন তুমি কি আনছো, নেগেটিভ আধান আনছো, তাহলে কি হবে, ফাঁক বাড়বে, বুঝে দিতেছে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে। তারপরে ধরো আমাদের যন্ত্রটা কি আছে, নেগেটিভ আধানে দিতে আছে, তুমি পজিটিভ চার্জ আনছো, তাহলে দেখো পজিটিভ নেগেটিভ কি করবে, আকর্ষণ করবে, অর্থাৎ ফাঁক কমবে, ফাঁক কমবে। বুঝছো জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি, এই ছকটা তুলে নিও, ঠিক আছে। এখন মাথা ঠান্ডা করো, আমাদের চ্যাপ্টারের মেইন পড়া শুরু হবে, এখন এখন আমরা বলবো ভাই কুলম্বের সূত্র। সময় তো চলে যেতেছে, আরে ক্লাস শেষ করতে কত টপিক পড়ে রয়েছে, দাও শুরু করি। চলো আমরা কুলম্বের সূত্রটা করি, কুলম্বস ল, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রটা কি ভাই, কুলম্বের সূত্রটা হচ্ছে, আমি একটু বলি আগে, নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুইটির গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিছু বুঝছো, বুঝতে নাই, আমি এখন বুঝাই। ধরো তোমার কাছে দুইটা বিন্দু আধান আছে, একটাকে ধরো কিউ1 আধান, একটা কিউ1 আধান আছে। বাংলাটা তোমরা একটু কষ্ট করে বইয়ের মধ্যে আছে দেখে নিও, বাংলাটা আমি লিখে দিতেছি না, ক্লাসটা লং হয়ে যাবে। আমি শর্ট টাইমে তোমাদের বেশি পড়াতে চাইতেছি। দেখো তো দুইটা তোমার কাছে বিন্দু আধান আছে, একটা কিউ1 চার্জ আছে, একটা
কিউ টু চার্জ আছে। এখন এদের মধ্যবর্তী ডিসটেন্স ধরো কি জি, এদের মধ্যবর্তী ডিসটেন্স কত ধরো জি, তাদের মধ্যবর্তী দূরত্ব জি। তোমার কাছে দুইটা বিন্দু আছে Q1 Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব জি। এখন কুলম্বের সূত্র আমাদের কি বলে? কুলম্বের সূত্র বলে, আচ্ছা কুলম্বের সূত্র যা বলে এটা পরে বুঝতেছি। এখন আরেকটা জিনিস বলো আগে, এই যে দুইটা চার্জ আছে, দুইটা চার্জ কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। পরস্পরকে হয় আকর্ষণ করবে নাহলে বিকর্ষণ করবে, এটা করবে কিনা? যদি দুইটা চার্জ পজিটিভ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আবার দুইটা চার্জ যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ করবে। তাহলে জিনিসটা কি হইতেছে? হয় এটা আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বল কাজ করতেছে কিনা, বিকর্ষণ বল কাজ করতেছে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা যদি F হয়, আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা যদি F হয়, এই Fটা হচ্ছে তা এই আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F proportional to Q1 Q2, F proportional to Q1 Q2। এটা আমাদের কুলম্ব সূত্র বলে। নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সমানুপাতিক। এই যে F proportional to Q1 Q2, F proportional to Q1 Q2, ঠিক আছে? এবং আরো একটা কথা বলা হয়েছে যে বর্গের বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা অর্থাৎ F, Fটা কি? Fটা হচ্ছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব D, এটার বর্গের ব্যস্তানুপাতিক, এটার বর্গের কি ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা জিনিস আমাদের কুলম্বের সূত্র থেকে বলছে। এখন সূত্রটা যদি আমরা একটা সামারাইজ করি, কি হইতেছে? নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব যদি D হয়, D না, দুটি বিন্দু আধান, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল তাদের আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের বর্গের দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ A proportional to Q1 Q2, A proportional to 1/d square, 1/d square। এখন এই দুটোকে যদি আমরা একটু ইয়ে করে লিখি, মিলিয়ে লিখি, তাহলে আমাদের কি আসছে? F proportional to Q1 Q2 divided by d square আসছে, Q1 Q2 divided by d square আসছে। তাহলে F is equal to কি আসবে আমাদের বলতো? F is equal to কি আসবে? F is equal to প্রপোর্শনাল সাইনটার সাথে যদি আমরা ইকুয়াল সাইন দিই তাহলে একটা এখানে ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটাকে কি বলে? কুলম্বসের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক বলে। এই ধ্রুবকটাকে কি বলে? কুলম্বের ধ্রুবক বলে। তো এটাকে আমরা কে দেই? এটা কে দেই? এখন কে এর মান কি? কে এর মান হচ্ছে 9 * 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে কি? কুলম্বের ধ্রুবকের একক নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ঠিক আছে? এই কেটা আসলে অ্যাকচুয়ালি এটা না, কেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি k is equal to কি 1/4 পাই, এই যেটা। এটাকে কি বলে ভাই? এটাকে বলে যে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। ঠিক আছে? এগুলো ইন্টারনেট কনসেপ্ট, পড়ে লাভ নেই, লাগবে তোমাদের এইটা k is equal to 9 * 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ঠিক আছে? এইটাই ছিল আমাদের কুলম্বের সূত্রটা, কুলম্বের সূত্র। এখন কুলম্বের সূত্র থেকে ম্যাথ কিভাবে করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেটা আমরা কি করব? নেক্সট ক্লাসে আলোচনা করব কুলম্বের সূত্র থেকে কিভাবে ম্যাথ করতে হবে। ম্যাথ নিয়ে তোমরা প্যারা খেলো না, তোমরা জাস্ট এটা মাথায় রাখো। আর দেখো এই বলের একক কি ভাই? নিউটন। বলের একক কি? নিউটন। Q1 Q2 চার্জের একক কি? কুলম্ব। এই জিনিসগুলো তোমরা জানো, জানো। ওকে ওকে, তো চলো আমরা একটু পরে সামনে যাই। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা শর্ট একটা ম্যাথ দেখাই দিই, শর্ট একটা ম্যাথ দেখাই দিই। ধরো তোমার কাছে দুটো চার্জ আছে, দুটো চার্জ আছে, একটা 70 কুলম্বের চার্জ আর একটা ধরো তোমার কাছে -30 কুলম্বের চার্জ আছে। এদের মধ্যবর্তী দূরত্ব ধরো তোমার কত দিছি? 1 মিটার দিছি। তাহলে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত হবে? এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কি হবে? F is equal to k into Q1 Q2 divided by Q by d square। k এর মান কত? k এর মান কত? কুলম্বের ধ্রুবকের মান কত? 10 * 9 to the power 9 * 10 to the power 9 into Q1 এর মান কত? 70 কুলম্ব, Q1 এর মান কত? 70 কুলম্ব। আর Q2 কত? -30, Q2 কত? -30, Q2 কত? -30। আর d কত দিছে? 1। তাহলে 1 এর উপর দাও স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে যে -1.89 into 10 to the power কত? 13 নিউটন। -1.89 into 10 to the power 13 নিউটন। তাহলে এইভাবে ম্যাথগুলো করতে হবে। আরো কমপ্লেক্স ম্যাথ আসবে অবশ্যই, এরকম সহজ ম্যাথ তোমাদের এগুলো বড় দিবে না। ঠিক আছে? আরো কমপ্লেক্স ম্যাথ আসবে, যেগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে। আজকে আমরা বেসিক পড়ে গেছি। তো সামনে কি আছে ভাই? মেবি তড়িৎ কি আছে বলো? তড়িৎ। আচ্ছা চলো আমরা একটা সিম্পল জিনিস দেখি, একটা জিনিস। কয়েক টাইম কত হয়েছে? 29 মিনিট, 30 মিনিট আর 20 মিনিটের মধ্যে ক্লাস নিতে পারবো, হবে? আচ্ছা দেখো তো, ধরো তোমার কাছে একটা চার্জ আছে কিউ, একটা কিউ, আর নিচে একটা চার্জ আছে, সেটা হচ্ছে ছোট কিউ, ছোট কিউ। এদের মধ্যবর্তী ডিসটেন্স ধরো ডি, এদের মধ্যবর্তী ডিসটেন্স ধরো ডি। তোমাকে প্রশ্ন করছে, কিউ টু এর মান, এই ছোট কিউ এর মান কত? আচ্ছা এভাবে দিলে সব প্রবলেম হবে তোমাদের। এটাকে কিউ ওয়ান ধরো, এটাকে কিউ টু ধরো, এটাকে কিউ টু ধরো। ধরো তোমাকে প্রশ্ন করলো আর এটার ভর ধরো এম, এই যে কিউ ওয়ান এর ভর হচ্ছে এম, ধরো দিয়ে দিছি, প্রশ্নে দিয়ে দিছি। তাহলে তোমাকে প্রশ্ন করলো কিউ টু এর চার্জ কত হলে
Q1 শূন্য বেশি থাকবে। Q2 এর চার্জ কত হলে Q1 এর চার্জ কত হলে Q1 শূন্য বেশি থাকবে। এটা যদি প্রশ্ন করছে তোমাকে, তুমি অ্যান্সার কিভাবে করবা? অ্যান্সার আমি অবশ্যই নেক্সট ক্লাসে দেখাবো, আজকে কনসেপ্টটা বলে দিব। দেখো তো, এই যে Q1 বস্তু এটার একটা ভর আছে এবং এটা শূন্য ভাসমান অবস্থা আছে, তাহলে এটা কি করবে? নিচের দিকে একটা বল প্রয়োগ করবে এবং এই বলটা কি হবে? তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করবে। এটা আমরা কপি করে করছিলাম, ঠিক আছে? তার ওজনের সমপরিমাণ বল নিচে প্রয়োগ করবে। এখন দেখো তো, নিচে একটা চার্জ আছে Q2, এই Q2টা কি করবে? এটাকে একটা বিকর্ষণ বল দিবে। অবশ্যই দুইটা সেম আধানের চার্জ, দুইটাই ধরো পজিটিভ আধানের চার্জ অথবা দুইটাই ধরো নেগেটিভ আধানের চার্জ, দুইটাই পজিটিভ আধানের অথবা দুইটাই নেগেটিভ আধানের চার্জ, ধরো সমধর্মী চার্জ। তাহলে এই Q2 চার্জটা কি করবে? Q1 কে বিকর্ষণ করবে। এখন আমাদের প্রশ্ন বলছে Q2 এর মান কত হলে এই যে আমাদের Q1 টা এটা শূন্য বেশি থাকবে। এখন এই Q1 টা কখন শূন্য বেশি থাকবে? যখন এই নিচের দিকে যে একটা বল প্রয়োগ করতেছে, এই বলটা মানে এই mg টা যে বিকর্ষণ বল করতেছে, বিকর্ষণ বল কি? বিকর্ষণ বল হচ্ছে আমাদের F, বিকর্ষণ বলটা কি আমাদের F। এই mg আর F যখন সেম হবে, অর্থাৎ এই নিচের দিকে বলটা এবং যে বিকর্ষণ বলটা দুটো যখন সেম হবে, তখন এই বস্তুটা কি হবে? শূন্য বেশি থাকবে। এটা হচ্ছে এটার কনসেপ্ট। তাহলে F কি mg। এখন F এর এখান থেকে ধরো F কি পেয়েছি আমরা? mg পেয়েছি। তাহলে F এর ফর্মুলা কি ভাই? কুলম্বের সূত্র থেকে k * q1 q2 / d² = mg। এখান থেকে তোমার Q2 এর মানটা খুবই সহজে বের করে ফেলতে পারবা, কিভাবে বের করবা নেক্সট ক্লাসে দেখাবো। কনসেপ্টটা জাস্ট বলে দিলাম। আমার সামনে আর বিভব ধারক মারক বহুত কিছু করতে হবে, তাই আর কথা বাড়াইতেছি না। এবার আমরা আসি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি ভাই? একটা আমি এই সংজ্ঞাটা যদি বলি, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা যদি আমি বলি, কোন একটা আহিত বস্তু তার চারপাশে একটা অঞ্চল জুড়ে যে পরিমাণ প্রভাব বিস্তার করে, সেটাই হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র। এখন তুমি সিম্পলি একটা জিনিস চিন্তা করো তড়িৎ ক্ষেত্র নিয়ে। তোমার এলাকা তোমার এলাকা তোমার এলাকার মধ্যে ধরো একটা কুকুর আছে, এই যে জিনিসটা ধরো কুকুর একটা জানি, এটা কুকুর আছে, এই যে কুকুর ধরো, এটা হচ্ছে কুকুরের একটা এলাকা, এখানে ধরো আরেকটা কুকুর আছে, এইটা হচ্ছে ওই কুকুরের এলাকা। তাহলে একটা জিনিস বুঝো তো, এই কুকুর যে তার এলাকার মধ্যে সে একটা প্রভাব বিস্তার করবে না? এই কুকুরটা যদি এই এলাকায় আসে, তাহলে কি করবে? সে তাকে আক্রমণ করবে। তুই নয় সেট করি, তুই আমার এলাকাতে সেট করি, তার একটা প্রভাব বিস্তার করতেছে না? ঠিক আছে, একটা প্রভাব বিস্তার করতেছে। এই যে সে প্রভাব বিস্তার করতেছে, এটাই আসলে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বেলায় কি আসে সেটা আমরা একটু দেখি। ধরো আমাদের একটা চার্জ আছে, এখানে ধরো আমাদের একটা কিউ চার্জ আছে। তাহলে এই কিউ চার্জটা তার চারপাশের অঞ্চল জুড়ে একটা প্রভাব বিস্তার করবে। এটা চারপাশের অঞ্চল জুড়ে কি করবে? একটা প্রভাব বিস্তার করবে। প্রভাব বিস্তার মানে কি? এই যে কিউ আধানের চারপাশে ধরো তুমি আরেকটা চার্জ নিয়ে আসছো, 1 কুলম্বের একটা চার্জ নিয়ে আসছো, বা ছোট কিউ আকার বড় কিউ আকারের একটা চার্জ নিয়ে আসছো, সে কি করবে? এই চার্জটাকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। এই যেটুকু অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় থাকবে, সেটা হচ্ছে কি? তার তড়িৎ ক্ষেত্র। ধরো তোমার তার তড়িৎ ক্ষেত্রটা এতটুকু, তুমি যদি রেঞ্জের বাইরে এখানে একটা চার্জ রাখো, তাহলে সে কি এটাকে আকর্ষণ করবে? তার এলাকার বাইরে এটা সে এটাকে আকর্ষণ করবে না। তার মানে এখানে তার কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তার তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি তুমি নিয়ে আসো, তাহলে সেটাকে আকর্ষণ করবে। তার মানে তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝেছে? একটা চার্জ যেটুকু অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় রাখে, সেটা হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র। তুমি বুঝতে পারছি? তাহলে চলো, তড়িৎ বলরেখাও আছে। আরেকটা জিনিস মাথায় রাখো, তড়িৎ বলরেখা হচ্ছে তুমি যদি একটা চার্জের কাছে, ধরো তোমার কাছে একটা চার্জ আছে কিউ, একটা চার্জের কাছে তুমি যদি একটা একক ধনাত্মক চার্জ নিয়ে আসো, তাহলে এই চার্জটা যেদিকে মুভ করবে ওইটাই হচ্ছে তার বলরেখা। মানে ধরো এখানে একটা চার্জ আছে, এখানে তুমি একটা চার্জ নিয়ে আসছো 1 কুলম্বের, এখন 1 কুলম্বের চার্জটা হয় আকর্ষণ করবে বিকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে এটা এইদিকে চলে যাবে, বিকর্ষণ করলে এটা কি করবে? ওইদিকে চলে যাবে। তাহলে এই যে একটা রেখা বরাবর সে চলতেছে, এই রেখাটা হচ্ছে কি? তড়িৎ বলরেখা। এটা একটা কাল্পনিক রেখা। আরেকটা জিনিস মাথায় রাখবা, পজিটিভ চার্জ থেকে সবসময় কি হয়? ধরো পজিটিভ একটা আধান আছে, পজিটিভ চার্জ থেকে সবসময় তড়িৎ বলরেখা বাইরের দিকে বের হয়। এই যে তড়িৎ বলরেখা বাইরের দিকে বের হইতেছে, কেন বাইরের দিকে বের হইতেছে? সংখ্যার মধ্যে আমি কি বলছিলাম? একটা পজিটিভ চার্জ আনলে, ধরো তোমার কাছে যেখানে পজিটিভ চার্জ আছে, তুমি এখানে একটা পজিটিভ চার্জ আনলা, এখানে একটা পজিটিভ চার্জ আনলা, তাহলে সে কি করবে? বিকর্ষণ করলে কি হবে? দূরের দিকে চলে যাবে। তাহলে আমাদের বলরেখা কি হইতেছে? বাইরের দিকে বের হইতেছে। আবার ধরো তোমার কাছে নেগেটিভ চার্জ হবে, একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জের মধ্যে কি হবে? তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জ নাও, পজিটিভ 1 কুলম্বের একটা চার্জ নাও, তাহলে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ কি করবে? আকর্ষণ করবে, নিজের দিকে ভিতরে দিকে টেনে নিবে। তাহলে নেগেটিভ চার্জের বেলায় কি হবে?
তো বলরেখা ভেতরের দিকে প্রবেশ করবে, বলরেখা কি করবে, ভেতরের দিকে প্রবেশ করবে। যদি এটা কাল্পনিক রেখা, ঠিক আছে, এটা একটা কাল্পনিক রেখা, এভাবে এঁকে নিও আর কি, ঠিক আছে। তড়িৎ বলরেখা বুঝছি। তাহলে চলো এবার তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা যেটা নিয়ে আমাদের আসে, তড়িৎ প্রবল্য অথবা তড়িৎ তীব্রতা। কতক্ষণ হয়েছে? 35 মিনিট। বাবারে বাবা, টাইম প্রায় নাই, এত বড় ক্লাস হয়ে যায়। তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা কি? এই যে একটা তড়িৎ ক্ষেত্র, ধরো এখানে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র আছে, একটা কিউ চার্জ আছে, এই কিউ চার্জের একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তার একটা কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে, কিউ চার্জ আছে, তার একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে। এতটুকু মাথায় রাখো আগে। একটা চার্জ আছে, একটা চার্জ আছে, এই চার্জের হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, ওই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কিউ, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কি কিউ, কিউর একটা তড়িৎ ক্ষেত্র আছে। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি তুমি কোনো চার্জ আনো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি তুমি কোনো একটা চার্জ আনো, ধরো তুমি একটা +1 কুলম্বের একটা চার্জ আনছো, তাহলে এই চার্জটা যে পরিমাণ বল লাভ করবে, যে পরিমাণ বল অনুভব করবে, যে পরিমাণ বল অনুভব করবে, সেটা হচ্ছে কি তার তড়িৎ তীব্রতা, সেটা হচ্ছে তার তড়িৎ তীব্রতা। দেখো তো এখানে একটা কিউ চার্জ আছে, তুমি তার তড়িৎ ক্ষেত্রের ভেতরে একটা 1 কুলম্বের চার্জ আনছো, তাহলে হয় এই কিউটা এই 1 কুলম্বকে বিকর্ষণ করবে অথবা আকর্ষণ করবে, অথবা কি করবে, আকর্ষণ করবে, করবে কিনা, অবশ্যই করবে। তাহলে যে বলে সে তাকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে, সেটাই হচ্ছে কি তার তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতার সূত্র কি? তড়িৎ তীব্রতার সূত্র হচ্ছে ই, তড়িৎ তীব্রতাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক, সরি ভুলভাল গেছি, বাদ দাও, আমি ভুলে গেছি। ই ইজ ইকুয়াল টু কি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, ই ইজ ইকুয়াল টু কি, এফ বাই কিউ, এটা হচ্ছে আমাদের কি তড়িৎ তীব্রতার ফর্মুলা, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এটা হচ্ছে কি আমাদের তড়িৎ তীব্রতার ফর্মুলা। তড়িৎ তীব্রতার আরো একটা ফর্মুলা আছে, ই ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ বাই ডি স্কয়ার, কে ইনটু কিউ বাই ডি স্কয়ার, এটা হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতার আরেকটা ফর্মুলা। ফর্মুলাগুলো একটু লিখে নিও, ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা বলা এখন দরকার নেই, এগুলো আসবে না এক্সামে, যে ফর্মুলা কিভাবে আসছে সেগুলো তো আসবে না, ফর্মুলা দরকার তোমার। তড়িৎ তীব্রতার ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এইটা মাথায় রাখবে, এটা ইন্টিগ্রেশনটা কি করে জানি এমন লাগে, আমি ভুলে গেছি। ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, সেটা এসএসসিতে নাই আর কি, এই সূত্রটা কিভাবে আসছে সেটা এসএসসিতে নাই। তাহলে দেখো ই ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ বাই ডি স্কয়ার, এটা কিভাবে আসছে এটা আমি দেখাই দিতে পারি। আমরা কি জানি ভাই, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এখন এফ ইজ ইকুয়াল টু কি, কুলম্বের সূত্র থেকে কি জানি, এফ ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ1 কিউ ইনটু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন এখানে কি আছে, একটা কিউ আছে, এটাকে আমরা ছোট কিউ ধরলাম, এটাকে আমরা ছোট কিউ ধরলাম, তাহলে এখানে একটা বড় কিউ হবে, এখানে একটা ছোট কিউ হবে, এখানে একটা বড় কিউ, এখানে একটা ছোট কিউ, তাহলে নিচে আছে আমাদের ছোট বড় কিউ, এই বড় কিউ কাটা গেলে থাকে কি কে ইনটু কিউ বাই ডি স্কয়ার, এইভাবে আসে আমাদের। ওকে ওকে, এইভাবে আমাদের এই ফর্মুলাটা আসে, বুঝছো? বুঝছো কিনা বলো, তড়িৎ তীব্রতা এইটা বুঝছো কিনা? হ্যাঁ বুঝো। এখন চলো আমরা একটু আলোচনা করি, আরেকটা জিনিস আলোচনা করি, কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে। অনেক সময় প্রশ্ন আছে দুইটা চার্জের মধ্যবর্তী, ধরো তোমার কাছে একটা চার্জ দিয়ে দিছে, এটা হচ্ছে একটা এ, এটা চার্জ কে ধরো কিউ অফ এ, একটা চার্জ দিয়ে দিছে, এটা ধরো তোমার কিউ অফ বি, এই দুইটা চার্জ দিয়ে দিছে, এই দুইটা চার্জের একটা সরলরেখা আছে, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের মধ্যবর্তী কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে, অনেক ক্ষেত্রে প্রশ্ন করে। তুমি সেই ক্ষেত্রে অ্যান্সার কিভাবে করবা? তোমার কাছে দুইটা চার্জ আছে, কিউ অফ এ, কিউ অফ বি, দুইটা চার্জের মধ্যবর্তী, ধরো এই পয়েন্টে বি পয়েন্টে কি হইতেছে, তোমার তড়িৎ তীব্রতা শূন্য হইতেছে, ধরে নিলাম তড়িৎ তীব্রতা শূন্য হইতেছে। এখন তড়িৎ তীব্রতা কেন শূন্য হবে? তড়িৎ তীব্রতা মানে কি, তুমি একটা একটা বস্তু মানে একটা চার্জের তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পজিটিভ আধান আনলে, একক ধনাত্মক আধান আনলে, সেটা যে বল লাভ করে সেটা হচ্ছে কি তড়িৎ তীব্রতা। তাহলে ধরো তুমি এই যে বি পয়েন্টে কিনছো, 1 কুলম্বের একটা চার্জ রাখছো এবং এই চার্জটা রাখছো, তাহলে দেখো তো এই চার্জটা এই কিউ অফ এ চার্জের জন্য একটা তড়িৎ তীব্রতা লাভ করবে, মানে একটা তড়িৎ বল লাভ করবে আর কি। আবার এই কিউ অফ বি এর জন্য সে আরেকটা তড়িৎ বল না তড়িৎ তীব্রতা লাভ করবে। এখন প্রশ্ন করছে কখন এই সরলরেখার মধ্যবর্তী কোন পয়েন্টে যদি তুমি এটাকে রাখো, তোমার এই দুইটা বলের মান সেম হবে, মানে এফ অফ এ না ই অফ এ, সরি তড়িৎ তীব্রতা কি, ই অফ এ ইকুয়াল কি হবে, ই অফ বি হবে। কোন পয়েন্টে, প্রথমে এটা হচ্ছে কোন পয়েন্টে, কথা হচ্ছে এটা। তাহলে ধরে নিলাম পি পয়েন্টে তড়িৎ তীব্রতা কি হবে, শূন্য হবে, পি পয়েন্টে তড়িৎ তীব্রতা শূন্য হবে। এখন পি কোথায়, ধরে নিলাম আমরা এখান থেকে এক্স দূরত্ব হচ্ছে পি, এটা আজকে পড়াবো না কালকে পড়াবো? আচ্ছা কালকে আর ডিপলি আলোচনা করবো, এটা এটা ম্যাথ, এটা আসলে কনসেপ্টের কিছু না, এটা বাদ দাও।
বাদ দাও, নেক্সট ক্লাসে যখন সিকিউ করাবো তখন আমরা আরো ডিপলি আলোচনা করবো। আজকে আমরা বেসিক একটু করে দিই, যেহেতু আরো একটা ক্লাস নিবই, তা আজকে আলাদা ক্লাস করতে লাভ নেই, সময় নষ্ট হবে। তড়িৎ বিভবটা আমরা একটু করি। পেনটাকে ছাড়বো নাকি? 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখো, তড়িৎ বিভব, তড়িৎ বিভব মানে কি? কোন একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, আমি সংজ্ঞাটা বলতেছি তো কি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক একটা আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে কি তড়িৎ বিভব। মানে ধরো তোমার কাছে একটা চার্জ আছে, কিউ চার্জ, এই যে কিউ চার্জ, তার একটা কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে, কি আছে ভাই, তড়িৎ ক্ষেত্র আছে। এবং অসীম থেকে ধরো এটা হচ্ছে আমাদের অসীম থেকে তুমি একটা 1 কুলম্বের চার্জ, তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনছো, এইখানে তোমাকে যে পরিমাণ কাজ করতে হয়েছে, কাজের একক কি, ডাব্লিউ। তোমাকে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটাই হচ্ছে কি তার তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি দিয়ে প্রকাশ করা হয়। ভি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই কিউ। কিভাবে আসছে, ধরো তোমার কিউ পরিমাণ চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ধরো তোমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে আমাদের প্রশ্নে আমাদের সংজ্ঞার মধ্যে কি ছিল, 1 কুলম্বের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, তাহলে 1 কুলম্বের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ। এই কিউ এখানে কি যাবে, ভাগ হয়ে যাবে, ডাব্লিউ বাই কিউ। এভাবে আমাদের আসছে কি ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই কিউ। বুঝছো? আরেকটা ফর্মুলা আছে, বি ইজ ইকুয়াল টু কি, এখানে না লিখে এখানে কালো হয়ে গেছে, বি ইজ ইকুয়াল টু কি, কে ইনটু কিউ বাই আর। এটা হচ্ছে মাথায় রাখবা, এটা হচ্ছে বিভবের আরেকটা ফর্মুলা, বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, বি ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ বাই আর। এই দুটো ফর্মুলা আমাদের হচ্ছে বিভবের। ওকে বুঝছো? মাথায় থাকলে হবে না, খাতায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলো লাস্ট আমরা টপিকটা পড়ি, ক্যাপাসিটর, ধারক। এখান থেকে কিন্তু অনেক ম্যাথ আসে ভাই, খেলাধুলা করার কিন্তু জিনিস নেই এগুলো। প্রথম দিকে টপিকগুলো একটু বড় ছিল। ধারকত্বটা আমরা একটু পড়ি, ক্যাপাসিটর বা ধারক মানে কি? ধারক মানে হচ্ছে তোমার কিছু কি, দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে, কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে, এটা আমি সংজ্ঞা বলতেছি, অন্তরক পদার্থ রেখে তার মধ্যে চার্জ নাকি বলে শক্তি, তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক প্রক্রিয়া হলো কি, ধারক। এটা ধারকের সংজ্ঞা। ধারককে কি দিয়ে প্রকাশ করা হয়, ধারকের সংজ্ঞা, ধারক হচ্ছে ক্যাপাসিটর আর কি। ধারক আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে? তাহলে ধারক পড়তে হলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, ধারকত্ব কি, ধারকত্ব হচ্ছে তোমার আসলে কোন একটা জিনিসের, মানে কোন একটা বস্তুর বিভব 1 কুলম্ব বাড়াতে, যে পরিমাণ কাজ করতে হয় নাকি, দাঁড়াও সংজ্ঞাটা একটু দেখে নিই। আচ্ছা, ধারকত্বের সংজ্ঞাটা কি হচ্ছে, ধারকত্বের সংজ্ঞা হচ্ছে কোন একটা পরিবাহী, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বা ধারকত্বের সংজ্ঞাটা হচ্ছে কোন একটা পরিবাহীর বিভব 1 ভোল্ট, বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের দরকার হয়, সেটা হচ্ছে এটা ধারকত্ব। কারণ ধারকত্ব আর একটা সিম্পল ভাবে যদি বুঝো, ধরো তোমার কাছে দুইটা বালতি আছে, দুইটা বালতি আছে, একটা বালতির মধ্যে, এই বালতিটা ধরো মোটা, একটা বালতি ধরো মোটা আর একটা বালতি ধরো চিকন, চিকন। এখন তুমি চাইতেছো কি, দুইটা বালতিকে 1 মিটার পূর্ণ করতে, একটা বালতি মোটা একটা বালতি চিকন, তুমি চাইতেছো দুইটা বালতিকে 1 মিটার পানি দ্বারা পূর্ণ করতে। তাহলে তুমি কি করলা, দুটোটার মধ্যে পানি দিলা, 1 মিটার পানি দিলা। তাহলে এখন তো বুঝো, বলো তো
এই দুইটা বালতির মধ্যে কোন বালতিতে বেশি পরিমাণ পানি ধরবে, বেশি পরিমাণ পানি জমা থাকবে, অবশ্যই যেটা মোটা সেটার মধ্যে, অর্থাৎ তার কি বেশি, ধারকত্ব বেশি, ধারকত্ব বেশি। সে কি করতেছে, সেম পরিমাণ জায়গায় মানে তুমি একটা দুইটা বালতির মধ্যে একটা মোটা বালতিতে 1 মিটার ভরতে তোমার বেশি পরিমাণ পানি দিতে হইতেছে, আর একটা চিকন বালতিতে 1 মিটার ভরতে তোমার কম পরিমাণ পানি দিতে হইতেছে। তাহলে যে এটার মধ্যে বেশি পানি ভরতে পারতেছো তুমি, সেম জায়গায় বেশি পরিমাণ পানি ভরতে পারতেছো, তার মানে এটা ধারকত্ব বেশি, এটা ধারকত্ব কম। ধারকত্বটা প্রায় সেম জিনিস, এটাই আর কি। ঠিক আছে। কোন একটা পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করলে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, তার ধারকত্ব। ধারকত্ব ধরো তোমার কাছে একটা চার্জ আছে, তুমি চার্জের মধ্যে ধরো 2 কুলম দিলেই সেটা ঘুরে গেছে, মানে 2 কুলম দিলে 1 ভোল্ট বেড়ে গেছে, 2 কুলম দিলে 1 ভোল্ট বেড়ে গেছে, তাহলে এটার কি ধারকত্ব কম আছে একটু। আবার ধরো তোমার আরেকটা আছে, পরিবাহী আছে, যেটার মধ্যে কি দিতেছো তুমি 20 কুলম চার্জ দিলে সেটার ভোল্টেজ মানে পোটেনশিয়াল এক বাড়তেছে, পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব, পোটেনশিয়াল মানে বিভব 1 ভোল্ট বাড়তেছে, তাহলে সেক্ষেত্রে ওইটার কি বলে, ধারকত্ব বেশি, ধারকত্ব বেশি। ঠিক আছে। ক্যাপাসিটর ধারকত্ব জিনিসটা এরকম। এখন এই যে একটা ধরো পরিবেশ, প্রথমে জিরো, কিছুই নেই পরিবেশের মধ্যে, তুমি এটার মধ্যে চার্জ দিতেছো, এটার ভোল্টেজ বাড়ার জন্য চার্জ দিতেছো, ধরো তুমি পজিটিভ চার্জ দিতেছো আর কি, কুলম কুলম চার্জ দিতেছো, তুমি এখানে চার্জ দিতেছো, এই যে চার্জ দিতেছো, প্রথম ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না, প্রথম ক্ষেত্রে কি হবে না, তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু যখন তুমি চার্জ দিতে এসো এখানে কি হবে, চার্জ জমা হতে থাকবে, এখানে চার্জ কি হতে থাকবে, জমা হতেই থাকবে, চার্জ কি হতে থাকবে, জমা হতে থাকবে। এমন একটা সময় যখন তুমি চার্জ দিবা, তখন তোমার দেখো তো এখানে চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে এটা কি করবে, বিকর্ষণ করবে, তাহলে তোমাকে এখানে বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। তুমি যখনই কোনো একটা বলের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছো, তখন এখানে কি হইতেছে, শক্তি জমা হইতেছে, শক্তি জমা হইতেছে, এটাকে কি বলে, ধারকে সঞ্চিত শক্তি। এটাকে কি বলে আমাদের, ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, আর ধারকত্ব ক্যাপাসিট্যান্সকে সি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপাসিট্যান্সকে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সি এর ফর্মুলাটিকে আমরা একটু লিখে নেই। ধারকত্বের ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এটা হচ্ছে আমাদের ধারকত্বের ফর্মুলা। ধারকত্বের ফর্মুলা, ধারকত্বের একক কি, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, ফ্যারাডে, ধারকত্বের একক হচ্ছে কি, ফ্যারাডে, ধারকত্বের একক হচ্ছে কি, ফ্যারাডে। আর আমাদের ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, এটা হচ্ছে ধারকত্বের একটা সূত্র। তাহলে ধারকত্বের আরো একটা সূত্র আছে, সি ইজ ইকুয়াল টু আর বাই কে। আর আমাদের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু কি ভাই, হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। আরেকটা ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু কিউ বাই টু সি, নাকি টু সি, হাফ সিভি স্কোয়ার। আরেকটা হচ্ছে আমাদের হাফ হাফ কিউবি, হাফ কিউবি। আর একটা ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু সি। এই দুটো হচ্ছে কি আমাদের, এই তিনটা হচ্ছে আমাদের কি, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা। এই তিনটা হচ্ছে কি আমাদের ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা, মাথায় রাখবা। কি ওই বনুই, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা। ওকে, জিনিসগুলো এভাবে ভিজুয়ালাইজ করতে হবে। আর আমাদের ধারকত্বের ফর্মুলা একক হচ্ছে ফ্যারাডে, আর সঞ্চিত শক্তির একক হচ্ছে কি, জুল, শক্তির একক কি, জুল। আজকের ক্লাস এতটুকু ছিল, নেক্সট ক্লাস আমরা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ।